আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুশতাক সাদেক। আমরা এই অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ে কথা বলি। আমরা এই অনুষ্ঠানে পুঁজিবাজারের গতি প্রকৃতি নিয়ে কথা বলি। আজকেও আমরা এই অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট অতিথি আছেন যাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং পুঁজিবাজারের অবস্থানটা কি বর্তমানে এবং কোথায় কি হতে যাচ্ছে ভবিষ্যতে, এবং বাজেটে আমরা কি পেলাম কি পেলাম না। তারপরে আছে আমাদের মার্কেটের যে অবস্থা, একদিন প্রতিদিনই মার্কেটটা মানে 5 পয়েন্ট 6 পয়েন্ট নিয়ে নিয়ে স্টার্ট করে, বাট শেষের দিকে গিয়ে হয় ফ্ল্যাট হয়ে যায়, নতুবা 2-3 পয়েন্ট মাইনাস হয়ে যায়। এর কারণটা কি, এইসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনার যিনি মুখ্য ভূমিকা রাখবেন, উনি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির, অর্থনীতিবিদ, যাকে আপনারা অনেকেই দেখেছেন অনেক বিভিন্ন টেলিভিশনে অর্থনীতি নিয়ে কথা বলেন। আরেকজন আছেন ফাহমিদা হক, হেড অফ অপারেশন, রিলায়েন্স ব্রোকারেজ লিমিটেড, ওনাকেও চিনেন আপনারা। যাই হোক, আমরা আপনাদের কাছে একটা আলোচনায় করতে চাই, সেটা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাংকে টাকা রাখতে পারতেছে না, বিকজ 5% মাত্র রিটার্ন ইন্টারেস্ট পাওয়া যায়। এখন বিনিয়োগকারীরা এখানেও টাকা রাখতেছে না, তারা বুঝতে পারছে না টাকাটা কখন রাখবে, কিভাবে রাখবে, এর থেকে রিটার্নটা কি পাবে। মানে এর মূলত কারণটা কি? এটা মানুষ কি আস্থাহীনতা ভুগছে? এটা যদি আমি ওনার থেকে শুরু করি, জানাতে। আসলে আমরা যে সমস্ত আলোচনা করি, আমরা মূল আলোচনাটা করি না। আলোচনা হচ্ছে আসলে শেয়ার বাজার বাংলাদেশে বাজার কিনা, এবং এই কাঠামোগত প্রশ্নের উত্তর না খুঁজলে আমরা আসলে এর কোনো সমস্যাই সমাধান করতে পারবো না। বাজার হতে হলে আপনাকে প্রতিযোগিতা থাকতে হবে। এখানে কি আদৌ প্রতিযোগিতা আছে কিনা? প্রতিযোগিতার কোনো সংজ্ঞাই বাংলাদেশের শেয়ার বাজারে নেই। কীরকম করে নেই? সেটি হচ্ছে যে আপনার মুষ্টিমেয় মানুষ অধিকাংশ শেয়ার এর যে বাজারে লেনদেন করে, তার মানে হচ্ছে যে একচেটিয়াত্ব বিরাজমান। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কতকগুলো শেয়ার মাত্র বাজারে কারবার হয়, তার মানে হচ্ছে যে অধিকাংশ কোম্পানির শেয়ার কারবার হয় না। তৃতীয় হচ্ছে যে যারা বিভিন্ন পর্যায়ে আছেন, তিনি রেগুলেটর থেকে শুরু করে যিনি ইস্যু করছেন এবং যারা বিভিন্নভাবে ব্যয় করছে, তার মানে এখানে একটা ইন্টারলকড একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে কি, যিনি প্রত্যেকের স্বার্থ রক্ষণ করছেন এবং সংরক্ষণ করে বাজারে এক ধরনের ক্ষমতা বিরাজ করছেন, যার ফলে প্রতিযোগিতা হতে পারছে না। এবং সেই ক্ষেত্রে আপনার দুটো জিনিসই লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে যে দাম নির্ধারণের ক্ষেত্রে অতি মূল্যায়ন করা হচ্ছে, এবং তারপরে যখন বাজারে যাচ্ছে তখন সেটা অবমূল্যায়ন হচ্ছে। তার মানে আপনি কোনো কোম্পানির দাম কিভাবে নির্ধারণ করবেন? দাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন হচ্ছে যে ভবিষ্যতে যদি এত টাকা হতে পারে, তাহলে সেইটাকে আপনি মাথায় রেখে বর্তমানের দাম অভিহিত করবেন, সেই জন্য অভিহিত দাম। তো সেইটাও তো আপনি করছেন না, এবং এইটা না করার ফলে যেটা হচ্ছে কি, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন যে এখন আর একটা নতুন প্রতারণা শুরু হবে, সেটি হচ্ছে যে বাজারে যে কয়টি কোম্পানি কেনা বেচা হচ্ছে, সেগুলো কিনছে কে প্রাতিষ্ঠানিক ক্রেতারা, এবং কিনছে হচ্ছে কতকগুলো বিশেষ শেয়ারের ক্ষেত্রে। তার মানে একই আকারের এখানে কোনো মতেই এই বাজারকে যদি বাজার বলতে হয়, তাহলে এইখানে প্রতিযোগিতা থাকতে হবে, এখানে দাম নির্ধারিত হতে হবে প্রতিযোগিতার মাধ্যমে, এবং সেই রকম আপনার রেগুলেটরি কর্তৃপক্ষ থাকতে হবে যাতে কোনোভাবেই যোগ সাজস অর্থাৎ কলিউশন কোনোভাবেই হতে না পারে। তার মানে প্রতিযোগিতা নাই, এটাকে কোনোভাবেই বাজার বলা যায় না। যদিও এইটা নিয়ে একটা ভালোর দিক যে আমরা এই সমস্ত নিয়ে প্রচুর আলোচনা করছি। আপনার এখন হচ্ছে যে মিডিয়াতে বলেন, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া যেখানেই বলেন, সেখানে বড় বড় কাগজ দেওয়া হচ্ছে, অনেক কোম্পানি ঘটছে, কিন্তু মৌল বিষয় অর্থাৎ শেয়ার বাজারকে যদি বাজার বলতে হয়, তাহলে এখানে প্রতিযোগিতা থাকতে হবে। কিন্তু এখানে যেটা হচ্ছে ক্যাপচার আছে, অর্থাৎ হচ্ছে কিছু লোক
ক্যাপচার করে। আমি যদি একটু ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের কথা বলতে চাচ্ছেন আপনি। এখানে কোনোভাবেই কোনো কিছুই আপনার হচ্ছে যে চাহিদা এবং সরবরাহ দ্বারা দাম নির্ধারিত হয় না। এটাই হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় সমস্যা। আপনি তো একটা ব্রোকার হাউস চালান, আমি আবার আসবো আপনার কাছে। আপনি তো একটা ব্রোকার হাউস চালান এবং ব্রোকার হাউসে আপনি একজন বড় কর্মকর্তা। আপনি বলেন তো, উনি যেটা বললেন যে বাজার তার বাজার না, এটাকে বাজার যেহেতু এটাতে কম্পিটিশন নাই, বাট মানে ইয়ে নেই, ইজ ইট সো? কম্পিটিশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, আমি মানে উনি বোধহয় বলতে চাচ্ছেন যে সবকিছু হচ্ছে যে আমরা মেকিং হচ্ছে, আমার মনে হয় যেটা বোঝাতে চাচ্ছেন যে মেকিং হচ্ছে, এইটা হচ্ছে কারণ আমাদের ডেপথ নাই মার্কেটের। এই কারণে আমরা উনি যেটা বলতে চাই মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রণ চলে গেছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে যে ডেপথ না থাকার কারণে হয়তো এটা, তবে এটা সব সেন্সে আমি বলবো না, মানে ঢালাওভাবে এই কথাটা বলা হয়তো বা মানে রাইট হবে না যে একদম কেউ কোনোটাতেই নেই। কিছু কিছু প্রবলেমস থাকে, এটা আমি মনে করি সব জায়গাতেই থাকে, হয়তো বাংলাদেশে একটু বেশি। বাংলাদেশ একটু ডিফারেন্ট, তো সব সময় বাংলাদেশে সব কিছুতেই আমাদের ডিফারেন্ট অ্যাটিটিউড, কারণ ক্যাপিটাল মার্কেটের আচরণ করি না। তারপরে এখন আবার উনি বলতে চাচ্ছেন যেটা বুক বিল্ডিং নিয়ে, মোস্ট প্রবাবলি যেটা উনি ইঙ্গিত করলেন যে বুক বিল্ডিংয়ের, এখন বুক বিল্ডিংটা কিন্তু করাই হয়েছিল যে যাতে আমরা আমাদের ওই প্রবলেমটা থেকে আমরা বের হয়ে আসতে পারি, কম্পিটিটিভ প্রাইস আমরা পেতে পারি। এখন হচ্ছে কি, আমাদের রুলসে কোনো প্রবলেম নাই, এখন রুলস আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিংবা যারা ইনভেস্টমেন্টে যাবে, যেমন এলিজিবল ইনভেস্টররা, উনি যেটা বলতে চাচ্ছেন যদি গ্রুপ করে ফেলে কিংবা কিছু। এখন এইটা প্রথম শুরু হলো, তো আমার মনে হয় সব সময় ব্যাপারটা, এখন গ্রুপ যদি করেও, আপনি একটা খারাপ কোম্পানিকে যদি প্রাইজিং কেউ করে, গ্রুপ অফ পিপল সবসময় কিন্তু সাস্টেইন করতে পারবে না। না, এটা কিন্তু আর নোবরে এটাই করতেছে না। এখন হচ্ছে যে সবাই তো পার্টিসিপেট করবে, এখন সবাই পার্টিসিপেট করে যে এভারেজ প্রাইসটা আসবে, সেটা দ্যাট উইল বি দ্য প্রাইস। সো আমার মনে হয় যে এটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আমি আশাবাদী যে এটার কারণে, এটা দিয়ে আমার মনে হয় প্রাইসিং নিয়ে আমাদের প্রবলেমটা আশা করি হবে না। আর খারাপ কোম্পানি আসার ব্যাপারে আসলে আমরা আগেও অনেক আলোচনা করেছি। উনি একটা কথা বলতে যাচ্ছেন, যেটা সেটা হচ্ছে যে গ্রুপ অফ পিপলের কাছে শেয়ার বাজারটা চলে গেছে। আপনার কি মনে হয় এরকম? গ্রুপ অফ পিপলের কাছে শেয়ার বাজারটা টোটালি বলবো না, হয়তোবা ইন্ডিভিজুয়ালি কোনো গ্রুপ অফ পিপল যাদের কাছে বড় ফান্ড থাকে, এটা সবসময় তারা হয়তো চেষ্টা করবে যে একটা ইয়ে করার, মানে তারা ওখানে তাদের ইনফ্লুয়েন্সটা তৈরি করে তাদের গেইন করার চেষ্টা করে। সেক্ষেত্রে এখন কথা হচ্ছে এটা স্মল ক্যাপে পসিবল হয়, অথবা একটু, কিন্তু যে সব কোম্পানি 700-800 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, এটা কিন্তু মানে পসিবল করতে পারে না সব ক্ষেত্রে, কিন্তু সবাই সাকসেসফুল হয় না। মানে আমরা ফিল্ডে থাকি, তো আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সব সময় যে সবাই সাকসেসফুল হয় ব্যাপারটা এরকম না, দেখা যায় হয়তো বা যে এরকম হচ্ছে, বাট এই চেষ্টাগুলো করা এটাও আসলে ঠিক না। কিন্তু ওই আমার যেটা মনে হয় যে সবাই কয়েকবার ব্যর্থ হলে আস্তে আস্তে তারা ওই জায়গাটা থেকে সরেই আসবে। কিন্তু এখন আসলে দরকার কি, আরও বেশি পার্টিসিপেশন দরকার, আমাদের মার্কেটে আরও বেশি ফান্ডের ইনজেকশন দরকার, আরও বেশি পার্টিসিপেশন দরকার, তাহলে এই ব্যাপারগুলো না লেভেল আউট হয়ে যাবে, এগুলো আর থাকবে না, থাকতে পারবে না। ইনফ্যাক্ট আপনি ফান্ড যেগুলো আছে, বর্তমানে যে ফান্ডটা আছে, সে থেকে তো মার্কেটের ইস্যুয়াররা কিছু টাকা তুলে নিচ্ছেন, নতুন ফান্ড ইনজেক্ট হচ্ছে না। সেই ফান্ডটা ইনজেক্ট হবে কিভাবে? নতুন ফান্ড ইনজেক্ট হবে তো থ্রো আপনার আইদার ব্রোকার হাউস, অথবা ক্লায়েন্ট, অথবা মার্চেন্ট ব্যাংক, অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো কেউ তো পার্টিসিপেশন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রবলেম তো আমাদের পুরনো প্রবলেম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংকদের প্রবলেম, এটা মানে ওরা তো পাচ্ছেই না, এটা অনেক আগে থেকেই সমস্যা। আর ইন্ডিভিজুয়াল যে পার্টিসিপেন্ট যারা আসবেন, সাধারণ বিনিয়োগকারী, এখন সাধারণ বিনিয়োগকারীদের একটা বড় অংশ কিন্তু অনেক আগেই একটা বড় লসের মধ্যে পড়ে খুব খারাপ অবস্থায় চলে গেছে, যারা ইন্টারেস্টেড ছিল বেসিক্যালি, এখন তাদের কাছে ওই ফান্ডটা নাই। এখন আমরা তাদেরকে ওই মোটিভেশনও দিতে ব্যর্থ হয়েছি বারবার, যে ওই তোমরা আরও নতুন যদি কোনো ফান্ড জেনারেট করে নিয়ে আসেন। ফান্ড জেনারেট আমি বললেই একজন লোক ফান্ড নিয়ে চলে আসতে পারে না, সে তার অনেকেই তাদের সমস্ত পুঁজিটাও তখনই ইনভেস্ট করে ফেলছে। ইনস্টিটিউশনগুলো পারতেছে না, ইনস্টিটিউশনগুলো পারছে না, ইনস্টিটিউশনগুলো তো লসে চলে গেছে। ইনস্টিটিউশনগুলো যে লায়াবিলিটি আগে নিয়ে ফেলছে, সেখান থেকে তাদের বের করে নেওয়ার একটা রাস্তা এখন দেওয়া হয়েছে, যে তাদের ওইটা তো জাস্ট রেগুলেশনটা মিট আপ করার জন্য যে রাস্তাটা করা হয়েছে। থ্যাংক ইউ। আপনি তো মিস্টার শুনলেন যে উনি একটা ব্রোকার হাউস চালান, ওনার বক্তব্যটা শুনলেন যে উনি আপনার কথার সঙ্গে কিছুটা দ্বিমত করেছেন, কিছুটা একমত করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনার যে প্রাইসটা নিয়ে কথা বলছেন আপনি,
যে প্রাইস, এই প্রাইসটা কিন্তু এখন যে বুক বিল্ডিং মেথডে এটা একটা পরিবর্তন করা হচ্ছে। আরেকটা হচ্ছে ফিক্সড প্রাইস মেথডে আসবেন, আপনার ফিক্সড প্রাইস মেথড তো এট পারে আসবেন এটা নিয়ে। আর এই ব্যাপারে আপনার কি বলার? মানে মুশকিল হচ্ছে কি, আপনারা তো সাধারণ মানুষের ভাষায় কথা বলেন না, বলেন হচ্ছে যে আধা ইংরেজি আধা বাংলায়। যেমন হচ্ছে যে খুব সোজা কায়দায় বোঝা যায় হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি হয়েছে, সবাইকে বলেন ডিমিউচুয়ালাইজেশন। শব্দটাকে বুঝবে না যে আগে সমিতি ছিল এখন কোম্পানি বানানো হয়েছে, এটা বললে সহজে বুঝবে, তাই না? তো এই আধা বাংলা আধা ইসের মুশকিল হচ্ছে কি, যে আপনি যদি বাজার চালাতে চান তাহলে বাজার হতে হবে, বাজারের সকলের পার্টিসিপেশন, ক্রেতা হতে হবে। তার মানে হচ্ছে অংশগ্রহণ থাকতে হবে, দাম নির্ধারিত হতে হবে তার মৌল পরিস্থিতির উপরে, অর্থাৎ কোম্পানির চেহারাটা কীরকম আছে, সে ভবিষ্যতে উৎপাদন করতে পারছে কিনা বা সেবা দিতে পারছে কিনা। তো সেইটা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাপারটা সেটা কৃত্রিমভাবে আছে। কৃত্রিমভাবে কেন আছে? কারণ থাকাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে আপনি যদি অন্যান্য প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটা জায়গা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন মনে করেন যে বাংলাদেশে আপনার 1 কিলোমিটার রাস্তা যদি আপনি চিন্তা করেন তাহলে 2 লেন থেকে 4 লেন করতে গেলে লাগে হচ্ছে 65 কোটি টাকার থেকে 101 কোটি টাকা। এটা ভারতে লাগে 10 কোটি টাকা, চায়নায় লাগে 13 কোটি টাকা, ইউরোপে লাগে 28 কোটি টাকা। তার মানে হচ্ছে আমাদের সংস্কৃতিতে দাম একটা বড় করে রাখার ব্যাপার আছে। কেন? কারণ এই যে ভোষণ করবেন, পোষণ করবেন, তুষ্ট করবেন, এটা করার জন্য তো টাকা লাগবে, তাই না? টাকা তো কারোর কাছ থেকে নিতে হবে। যেমন আর একটা আছে কি, আপনার শেয়ার বাজারের সাথে সাথে এটা বলা যায় সিস্টার অর্গানাইজেশন, সেটা হচ্ছে ব্যাংক। যে আমরা প্রতি বছর বাজেটে লুটপাট কর বাবদ জনগণ আমরা 5,000 কোটি টাকা দিই। কিরকম? কেন? যে আমাদের এই ব্যাংক থেকে আপনি লুটপাট করবেন, জনগণ ট্যাক্স দিয়ে সেইটাকে কভার করবেন। ঠিক একই কায়দায় লুটপাট কর জনগণের কাছ থেকে আপনার শেয়ার বাজার থেকেও নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ হচ্ছে যে সেই জন্যেই এইগুলো হয়। কারণ হচ্ছে যে এই লোকগুলো কিন্তু অপরিচিত না, এবং এই লোকগুলো যারা ব্যাংকে ওই কাজ করে, শেয়ার বাজারে ওই কাজ করে। কেন কাজ করে? কারণ হচ্ছে যে দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতির কারণে, মানুষের স্বভাবত কারণে। আর একটা হচ্ছে যে আমরা যারা লেখাপড়া শিখাই তাদের একটা কারণে আছে। আমরা ওনাদেরকে শিখাইছি হচ্ছে ইংরেজিতে আধা ইংরেজি আধা বাংলায়, সেটা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল শিখাইছি, তাই না? কিন্তু শেখাই নাই যেটা, সেটা হচ্ছে যে ক্ষমতা বলে একটা জিনিস আছে, অর্থাৎ পাওয়ার। সেটা দিয়েই আসলে পাওয়ারের সাথে এর প্রাইস, অর্থাৎ হচ্ছে ক্ষমতা দামকে নির্ধারণ করে, এটা শিখাইনি। কিন্তু আমরা দেখছি হচ্ছে যে আপনি যদি প্রাতিষ্ঠানিক ক্রেতা হন, তা বিক্রেতা হন, তাহলে আপনার বড় ক্ষমতা আছে, তাহলে আপনি দাম নির্ধারণ করতে পারবেন। তাহলে আপনি সেটাকে কিভাবে সেইটাকে মিটিগেট করতে পারবেন, অর্থাৎ হচ্ছে যে সেটাকে ঝুঁকিটাকে হ্রাস করতে পারবেন কিভাবে? যদি আপনার সক্ষম যদি ব্যবস্থা থাকে, অর্থাৎ রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার থাকে। এখন রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার কোত্থেকে পাবেন না, কারণ হচ্ছে যে পেশাজীবীরা তো কাজ করেন না সেখানে পোষাজীবীরা কাজ করেন, অর্থাৎ যাকে আপনি পোষেন। তাহলে হচ্ছে যে পেশাজীবী আর পোষাজীবী তো এক জিনিস না। তা আপনি একদিকে না আছে জ্ঞান, আর একদিকে হচ্ছে তুষ্ট করা হচ্ছে আপনারই, আর সাথে আছে ক্ষমতার ব্যাপার। তখন কি হবে? তখন যোগ সাজস তৈরি হবে, যেটাকে আপনাদের ভাষায় বলেন আধা ইংরেজি আধা কলিউশন হবে। তাহলে হচ্ছে কি, কলিউশন যদি হয়ে যায় তাহলে যেটা হবে কি, দুরকম ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে একচেটিয়াত্ব হবে, অর্থাৎ মনোপলি প্র্যাকটিস হবে। আর একটা কী হবে, সেটি হচ্ছে যে আপনার বাজারটা আপনার সংকুচিত হয়ে যাবে। কেন সংকুচিত হয়ে যাবে? আপনার বাজার বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে কি বড় বড় কোম্পানি, যেটাকে আপনারা পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল বলেন। বাজার তো তা না, বাজার হচ্ছে বিভিন্ন কায়দার বিষয়, অর্থাৎ হচ্ছে যে ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি থেকে বড় কোম্পানি, সেটার কোনো ব্যবস্থা নেই, এখানে অংশগ্রহণ করছে না। তার মানে হচ্ছে যে মূলত হচ্ছে যে চিন্তাটা বাজার কেন্দ্রিক না। আর একটা সমস্যা হচ্ছে যে যারা এটাকে গড়বেন বা সংস্কার করবেন,
আপনি পার্টিসিপেন্ট, উনি পার্টিসিপেন্ট, তো পার্টিসিপেন্ট তো গড়তে পারে না, কারণ ওনার স্বার্থ জড়িত, তাই না? আপনারা আলোচনা করেন, আমার যেমন পুঁজিবাজারে আমি একজন অংশগ্রহণকারী না, আমি যেভাবে নির্মোহ দৃষ্টিতে দেখব, আপনি যদি পুঁজিবাজারের অংশগ্রহণকারী হন তাহলে ক্ষমতাটা কিভাবে তো সরান? যারা আলোচনা করেন এবং যারা অংশগ্রহণ করেন এবং যারা রেগুলেট করেন, এরা সবাই হচ্ছে অংশগ্রহণকারী। তো অংশগ্রহণকারী কিভাবে রক্ষা করবে? যেমন হচ্ছে যে আপনি যদি যে জিজ্ঞেস করেন কোনো ব্যাংকের কাছে যে তাদের একটা মার্চেন্ট ব্যাংক আছে, তাদের একটা ব্রোকারেজ হাউস আছে, বলবে যে এগুলো সব স্বাধীন, কিন্তু ওই কোম্পানিগুলোর সিইও তো এমডি সাহেবের কাছেই করে, রিপোর্ট করে, আনসারেবল। তাহলে এই বোর্ডের রাইট, তো এই রকম যদি কথার মারপ্যাচ বলেন আর বলেন যে হচ্ছে যে আপনার জনগণ আসবে এবং আপনাকে টাকা দিয়ে দেবে এবং আপনাকে বড়লোক বানিয়ে দেবে, এত বোকা ভাবা ঠিক না। কয়েকবার অবশ্য বোকা বানিয়েছেন, কিন্তু প্রত্যেকবার বানানো কি যায়, সম্ভব কিনা? আচ্ছা, দেখছেন তো, মানে ওনার মানে অনেক 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 ক্ষোভ, অনেক 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 ব্যাপারটা হচ্ছে যে কিছুটা তো সত্য, হ্যাঁ কিছুটা তো সত্য, এটা অস্বীকার করার কথা না। এবং একটা জিনিস কি হচ্ছে, এর কিছুটা নিরসন হচ্ছে কিছু আইনগতভাবে নিরসন হচ্ছে, কিছু মানুষ এখন না, নিরসন হচ্ছে না। নিরসন হলে কিভাবে বুঝবো? আপনার বৃক্ষের পরিচয় হচ্ছে ফলে, তা আপনার বাজারের সময় লাগবে তো? না, সময় লাগবে না। শেয়ার বাজারের সাথে আপনার হচ্ছে, আমরা অর্থনীতিতে দুই তিনটা শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে শর্ট রান, মিডিয়াম টার্ম, লং রান। শেয়ার মার্কেট হচ্ছে এমন, এটা শর্ট রান না, মোমেন্টস, মুহূর্ত, মোমেন্টস। আমরা এতদিন ধরে দেখছি কেন পরিবর্তন হচ্ছে, কারণ হচ্ছে কোনো সংস্কার, কোনো আইনি কাঠামোই আমার যে 5টা মৌল বিষয় সে তার একটাও অ্যাড্রেস করছে না। বলছেন হচ্ছে যে আপনি যদি মানে হচ্ছে যে আপনি যদি শেখ সাদির মধ্যে থাকেন, অর্থাৎ হচ্ছে যে পোশাক পরিবর্তন করেন কিন্তু দেহটা যদি সেটাই রেখে দেন, সেটা তো কাজ করবে না। কারণ এখানে এখন পর্যন্ত উপরে ফেলে দিতে হবে না, আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে 3টা বিষয়, এবং মৌল ভিত্তির উপরে বাজার, এটা একটা প্রতিযোগিতামূলক বাজার হতে হবে। দ্বিতীয় হচ্ছে এখানে যে ভারসাম্যহীনতা আছে, অর্থাৎ ক্ষমতার, সেই ভারসাম্যহীনতার থেকে, বৈষম্য থেকে দূরীভূত করতে হবে। তৃতীয় বলতে হবে হচ্ছে যে রেগুলেটরি অথরিটি কোনো সময় কোনো কারোর সাথে, কোনো পক্ষের সাথে আপনার কনাইভেন্সে যাবে না, অর্থাৎ যোগসাজশ তৈরি করবে না। চতুর্থ বিষয় হচ্ছে যে এখানে যে আপনার যে বাজার যে কাজ করবে, এর সাথে সাথে যারা কমপ্লিমেন্টারি, অর্থাৎ হচ্ছে ব্যাংক হতে পারে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মধ্যে কলিউশন করবে না। এবং পঞ্চম জিনিস, সবচেয়ে মৌল জিনিস, সেটি হচ্ছে যে এইখানে জনগণের যারা বিনিয়োগকারীরা আসবে, এটা যদি আপনাকে মনে রাখতে হবে, এবং এই সংস্কৃতি নাই, যার ফলে শেয়ার বাজার হচ্ছে না। তুমি সাহেব কিছুটা ক্ষোভের সঙ্গে স্টক বাজারের বর্তমান অবস্থানটা বর্ণনা করেছেন, সেটা আপনারা শুনেছেন, এবং উনি বেশ রেগুলেটর থেকে আরম্ভ করে স্টক মার্কেট যারা নিয়ন্ত্রণ করে, যারা আমরা আলোচনা করি, সবাইকে উনি টাচ করেছেন এবং বলেছেন যে এই পুঁজিবাজারকে সংশোধন করতে হলে আপনারা সংশোধিত হন, মানে রেগুলেটররা সংশোধিত হন, তারপরে পুঁজিবাজারকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম জনাব মাহমুদ তিতুমির সঙ্গে। এখন একটু আলোচনা করি এই যে হাউস চালান ফাহমিদা হক, টাকা বাজারে নাই, এটা কত সত্য, এটা অস্বীকার করার কিছু নাই, যে টাকা, কিন্তু ব্রোকারদের হাতেও তো টাকা নাই, আপনাদের মার্চেন্ট ব্যাংকের হাতেও টাকা নাই, অথচ ব্যাংক টাকার উপর বসে আছে, ল্যান্ডিং করতে পারছে না, যেটা আমরা পত্রপত্রিকায় পড়তেছি, অথচ আপনারা সেই টাকাটাও ব্যাংক দিচ্ছে না। ব্যাংক মানে ব্যাংকও তো ইনভেস্ট করতে হবে কোথাও না কোথাও, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তো কোথাও না, ব্যাংক তো ইনভেস্ট করতে পারবে না, এটা তো ব্যাংকের তো রেগুলেশন আছে না, বাংলাদেশ ব্যাংকের তো ওনাদের এক্সপোজারের মধ্যে যারা আছেন, এক্সপোজারের মধ্যে যারা আছেন তারা তো হয়তো কিছুটা করছেন, বাট এক্সপোজারের মেজরিটি তো যেটা প্রবলেম হয়ে গেছে এক্সপোজারের বাইরে, আর এখন এক্সপোজারের মধ্যে যারা আছেন তারা, আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছে একজন বিনিয়োগকারী। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। সরি, না, লাইনটা বোধহয় নাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার উত্তরা থেকে বলছি, আমার নাম মকবুল হোসেন।
আপনাদের এই অনুষ্ঠানে গতকালকে আমার নাম মকবুল হোসেন, উত্তরা থেকে বলছি। জি, আরেকবার বলেন, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমার নাম মকবুল হোসেন, ঢাকা উত্তরা থেকে বলছি। জি বলেন মকবুল হোসেন সাহেব। আচ্ছা, গতকালকে আপনাদের এই আলোচনা অনুষ্ঠানে দুজন আলোচক বলছিলেন যে বর্তমানে ইন্ডেক্স 4000 থেকে 4500 মধ্যে ওঠানামা করতেছে, এটা খুব পারফেক্ট ইন্ডেক্স এবং আপনারা এই সময় বিনিয়োগ করেন। তো আমি যদি ভুল করে থাকি, 2010-এর ধসের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে 6000 6500 পারফেক্ট ইন্ডেক্স, তার থেকে এখন মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বাড়ছে। তাহলে এই কথা ঠিক না ওই কথা ঠিক? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আপনি বলতে পারেন ইন্ডেক্সটা নিয়ে উনি প্রশ্ন করছেন যে 2010-এর পরে মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছিলেন যে 6000 ইন্ডেক্স ইজ এ পারফেক্ট ইন্ডেক্স। হাউএভার এটা নিয়ে কথা বলবেন না আমি উত্তর দিব? আপনি বললেন না, আপনার কথা যেটা বলতেছিলেন। ইন্ডেক্সের আমি যেটা বুঝি যে ইন্ডেক্স পারফেক্ট ইন্ডেক্স আসলে কি, এটা তো আসলে বলার কোনো ভাষা মানে নো ওয়ান ক্যান ডিটারমাইন হোয়াট ইজ দ্য পারফেক্ট ইন্ডেক্স। এটা ডিপেন্ড করে অন দ্য টাইম, মানে কি টাইমিং চলছে, ইকোনমির কি অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, সব কিছুর উপর ডিপেন্ড করে হোয়াট ইজ মানে মার্কেটের সিনারিও কি থাকবে। সো নাথিং ক্যান বি, মানে এটা বলা যায় না যে কোনটা পারফেক্ট কোনটা ইমপারফেক্ট। এটা আচ্ছা, এখন বলেন আপনি যেটা নিয়ে আলোচনা করতেছিলেন যে মানে ফান্ড। আচ্ছা, ফান্ডের ক্রাইসিস তো এখন হচ্ছে যে নতুন যে কেউ আসবে, মানে স্যার তো অনেক কিছুতেই মানে ইঙ্গিত করেছেন, আসলে এগুলা তো আসলে আমাদের রুট প্রবলেম। এখন আমিও সেটা বলতেছি যে মানে রুলস অ্যান্ড রেগুলেশন, সবসময় এটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকলেই হয় না। রুলস অ্যান্ড রেগুলেশন যারা ইমপ্লিমেন্ট করবেন, যারা মানে পালন করবেন, যারা ইয়ে করবেন, তাদের যদি ইন্টেনশন থাকে ভুল কিংবা অশুদ্ধ ইন্টেনশন থাকে, সেক্ষেত্রে আসলে কারো কিছু করার নেই। হ্যাঁ, এটা আসলে অনেকগুলা ব্যাপার হচ্ছে, এগুলা খুব ডিপ চিন্তা ভাবনা যে আমাদের একটা জিনিস আমি আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই। এই যে বাংলাদেশ ব্যাংক লোনটাকে ইকুইটিতে কনভার্ট করতে দেওয়া হলো, এতে কি আপনাদের প্রবলেম সলভ হয়ে গেল সবার? আচ্ছা, একটা প্রবলেম সলভ হলো, যেটা আমাদের আমরা যেটা বাইরে ছিলাম তারা সবাই এখন রুলসের ভিতরে, হ্যাঁ ঘরে ঢুকছে। হ্যাঁ, আমরা রুলসের ভিতরে চলে আসতে পারলাম। কিন্তু রুলসের ভিতরে চলে আসাটা সমস্যার সমাধান না। হ্যাঁ, রুলসের ভিতরে চলে আসছে, ঠিক আছে, এটা এক ধরনের সলিউশন হয়ে গেছে, এটা ভালো, বেশ মানে লং টার্ম একটা সলিউশন হয়ে গেল। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে কি, আপনি রুলসের মধ্যে চলে আসছেন, আপনার লাইবিলিটি ইকুইটিতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু নাও হোয়াট? হ্যাঁ, এখন আপনার ইনভেস্টমেন্টের টাইম। এখন এই ইনভেস্টমেন্ট করবে কোথা থেকে? এখন নতুন করে তো আর লাইবিলিটি বাড়ানো যাবে না, আবার তো আর বাড়ানো যাবে না। এখন তো আমি তো বাইরে ছিলাম, এখন ঢুকলাম, এখন তো আর বাড়ানো যাবে না। সরি, এখন যেটা মানে আমাদের ডিপ ডাউন প্রবলেম কিন্তু একটাই, আমাদের যে আগের যে ধস, আমাদের যে লাইবিলিটির থেকে যে নেগেটিভ যে একটা প্রবলেম রয়ে গেছে না। হ্যাঁ, এই নেগেটিভ ইকুইটি আপনারা কত বছর টানবেন? এটাই তো কথা, কত বছর টানবো, এবং আমাদের টানতে হবে কেন? কেন আমাদের এটা টানতে হবে কেন? এই যে উনি প্রথম শুরু করেছেন যে লুটপাট হবে আর ট্যাক্সের টাকা দিয়ে এটা কভার করবে, তো এইটা তো মানে এটা তো লস হইছে। সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে আপনাদের ব্যাংক কেন এই করবে না? না, এটা ব্যাংক কোথা থেকে করবে? কেন করবে না? ব্যাংক করতেছে না। আপনার যে সব লোন নিচ্ছে, যেটা ডিফল্ট হচ্ছে, যেটা ব্যাড লোন হয়েছে, তাকে মানে ইয়ে করতেছে না ব্যাংক? কি করতেছে ব্যাংক? কি করতেছে? প্রভিশন করতেছে না, প্রভিশন তো রাইট অফ করা। রাইট অফ করতেছে, এটা তো রাইট অফ করতে হবে। এবার আমি আরেক দিকে যাই। এখন আপনি নেগেটিভ ইকুইটি কোথায় হইছে যে তার কোনো শেয়ারই নাই, টোটাল নেগেটিভ হয়ে গেছে। এটা তো ব্যাংক করবে না, এটা তো ব্যাংকের হিসাব না, এটা তো মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারের হিসাব। দে আর আলাদা মানে সাবসিডিয়ারি, ডিফারেন্ট কোম্পানি। তার বুকসে ওই স্ট্রেংথ থাকতে হবে যে সে প্রভিশনিং করবে। ব্যাংকের পোর্টফোলিও যে সাইজ, ওই সাইজের উপর ডিপেন্ড করে সে হয়তো বা সেটা রাইট অফ করে। আর আপনি যেটা বলতেছেন, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোতে এখন পর্যন্ত মানে সরকারি মানে স্টেট ওন ব্যাংকের কথা আমি বলতে চাই না, কারণ এগুলো অলওয়েজই আমাদের স্যার যেটা বলেন যে ট্যাক্সের মানি দিয়ে তাদের সবসময় ডিফল্টারদের জন্য ইকুইটি করা হচ্ছে, ইনজেকশন করে করে তাদের ইকুইটি বেস বাড়ানো হচ্ছে। বাট আপনার ব্যাংকে হয়তো যে তার যে অ্যাসেট সাইজ, তার তুলনায় যে হয় তারা হয়তো এটা অ্যাডজাস্ট করতে পারে এবং তারা এটা রাইট অফ করতে পারে। এখন আমাদের ব্রোকার হাউস অথবা মার্চেন্ট ব্যাংক, যেটা আপনার মাত্র শুরু করা হয়েছিল, কারণ 2010-এর কিছুদিন আগে থেকে কিন্তু এই সবগুলা আসা শুরু করলো ব্রোকার মানে ব্যাংকগুলা অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলা। এখন তাদের ওই তৈরি হয় নাই, এখন ওই বেজই তৈরি হয় না। তার আগে তারা এই শকটা, যে পরিমাণ শক এক একটা ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের
পোর্টফোলিওতে হিট করেছে ওইটা এটার জন্য অনেকে দেয়, কারণ তার মানে ফোর্স সেল করতে দেওয়া হয় না ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো আছে। এটা লায়াবিলিটি কি সব সময় ব্রোকার মার্চেন্ট ব্যাংকে somebody has to take the responsibility, না সারা জীবন আপনারা নেগেটিভিটি কথা বলবেন তা তো হয় না। আমরা যতদিন পর্যন্ত এটা সলিউশন না হয় ততদিন পর্যন্ত বলতেই থাকবো। আচ্ছা, আমি একটু মিস্টারের কাছে আসতেছি, আপনার কাছে কিন্তু আমার কন্ট্রাডিকশনের উত্তর আমি চাইবই, কিন্তু এখন আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, একটা হলো যে প্রশ্নকারী একটা কথা বলেছেন ইন্ডেক্স নিয়ে আমাদের, যে কোনো সময় একসময় বলা হয়েছে 6000 ইন্ডেক্স মানে পারফেক্ট ইন্ডেক্স। ইন্ডেক্স তো ইটস ভেরিয়েবল জিনিস, ইন্ডেক্সটা তো ফিক্সড কিছু না। হ্যাঁ, ইন্ডেক্স নিয়ে আপনি কথা বলবেন, আর কথা বলবেন এই যে আমাদের ব্যাংকগুলো আসতে পারতেছে না, মার্চেন্ট ব্যাংকগুলো ইয়েও দিতে পারতেছে না সাবসিডি, তাদের কোম্পানিটা হচ্ছে ব্যাংকের সাবসিডি মার্চেন্ট ব্যাংকগুলো, এখানে আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক নাই যেহেতু, তো এইগুলোও দাঁড়াতে পারতেছে না। এই যে আপনি বললেন যে লুট হয়ে গেছে, ওখানে কাভার করবেন না, এখানে দিবে। ব্যাংকগুলোর মধ্যেও তাই কিন্তু হয়েছে যে আপনারা যদি নেগেটিভিটি ইকুইটি যদি ওনারা রাইট অফ করতে চান, তারপরে শেয়ারেই নেই, কিছুই নেই। কথাটা ইউ আর রাইট, আপনাকে আমি কোনো এই জায়গাতে কন্ট্রাডিক্ট করবো, আপনি ল কতগুলি কথা কইছে সেজন্য বলেন না। প্রথম জিনিস হচ্ছে যে ওই ভদ্রলোক যেটা বললেন সেটা হচ্ছে যে উনি আঙুল উঠায় বললেন যে এখানে কোনো বাজার নেই। কারণ হচ্ছে যে আপনি ঠিক করে দেবেন যে এইটা হচ্ছে পারফেক্ট ইন্ডেক্স, অর্থাৎ হচ্ছে যে নির্দেশিত হয়ে আপনি হচ্ছে বলবেন যে এটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে আপনার তার মানেই হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে যে নির্দেশিত, তার মানে রাজনৈতিক নির্দেশনার মাধ্যমে আপনি নির্ধারণ করবেন যে এ বাজারের এর হচ্ছে যে নির্দেশক বা সহগ কি হবে। তো সেটাই তো আমি বলার চেষ্টা করছি। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে আপনাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই আলোচনা করি, এবং পানামা পেপার শুনলাম না, সেটা কি কেউ বেআইনি কাজ করে না, কিন্তু আইন থেকে কত দূরে থাকা যায়, তাই না? এক্স্যাক্টলি। তার মানে কতকগুলো পেশা তৈরি করা হয়েছে, যে সমস্ত পেশার দায়িত্ব হচ্ছে যে আইনের মধ্যে বেআইনি হবে না বা কিছু হবে না, কিন্তু আপনার কোনোভাবেই জনগণের যে সমস্ত রাষ্ট্রের বা যে কোনো আইনের যে সমস্ত ব্যাপার আছে সেগুলো সে প্রতিপালন করবে না। তাহলে সেইটা মানে হচ্ছে যে আপনার সেই রকম সক্ষমতা থাকতে হবে, যেই সক্ষমতার মাধ্যমে এই ফাঁক ফোকর, অর্থাৎ হচ্ছে যেটাকে আপনারা বলেন ইভেট করেন বা এক্সামশনের মধ্যে থেকে সে বেরিয়ে যেতে পারবে না। তো সেই রকম ক্ষমতা কি আমরা দেখছি? আমরা দেখছি না, বরং আমরা দেখছি হচ্ছে যে আপনি বলবেন সাথে সাথে না না আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করেছি, রাইট? হ্যাঁ, কাউন্সিল হচ্ছে। তো সেইটা আপনি আমি সবাই জানি যে ওদেরকে যদি বাধ্য না করেন, কারণ সে তো আপনার ক্লায়েন্ট, ও সই করবে, ও 20,000 থেকে 1 লাখ টাকা ফি নেবে। তো এখন সে কিভাবে করবে এটা? এখন আপনি বড়, যদি এটা বড় আকারের ঘটনা ঘটে যায় তখন বলবেন আরে কি যে বলেন, এটা তো ঠিক বলছেন না। আমেরিকায় 4টা বড় অডিট ফার্মের একটা হঠাৎ করে একদিন শেষ হয়ে গেল, গায়েব হয়ে গেল, তাই না? তার মানে হচ্ছে যে আপনার উত্তরগুলো খুব দেয়া আছে, কিন্তু মৌল উত্তর হচ্ছে যে বাজারে লোক আসছে না কেন, 1। 2 নম্বর হচ্ছে আপনার হচ্ছে যে কতকগুলো বিদেশি সংস্থা, কতকগুলো বিদেশি কোম্পানি বা দেশীয় কোম্পানি, যাদেরকে আবার অর্ধেক আধা দেশি আধা বিদেশি বলে যে সমস্ত কোম্পানি আছে, বা যাদের মানে কোনো দেশের মনে করেন যে তারা হচ্ছে আমাত্য, তারা এখানে কোনো প্রতিষ্ঠান করছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি হচ্ছে। তার মানে সমস্যাটা হচ্ছে যে আপনি বাজারকে কবজায় আনতে চান, যেটা হচ্ছে ক্যাপচার করতে চান। এখন আইনটা কিভাবে করবেন, আইনটা কেন দরকার? 2 রকম অর্থশাস্ত্রে যারা কাজ করেন তাদের 2 রকম ধারণা আছে। এক রকমের লোকের ধারণা হচ্ছে যে বাজার তো একই কায়দায় চলবে, সেখানে আমরা নীতিমালা রাখবো, কোনো আমরা কিছু করব না। যেমন হচ্ছে যে অ্যালান গ্রিনস্প্যান বলে যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন, উনি এইটা বিশ্বাস করতেন। তারপরে তো আমরা দেখলাম যে কিভাবে কি হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় কায়দার লোক ধারণা হচ্ছে যে না, রুল অফ ল বা রুল বাই ল, রুল অফ ল হইতে পারে, রুল বাই ল হতে পারে, দুটো ভিন্ন। যেমন যদি চীন হয় তারা বলবে রুল বাই ল, আর পশ্চিমারা বলবে রুল অফ ল।
তো এই যে যদি চিন্তা করেন সেখানে আপনার সেটা কি করবেন, সেটা করতে গেলে আপনাকে দেখতে হবে হচ্ছে যে আপনি কি বেসিসে আছেন। প্রফেসর সাহেব একজন কথা বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি, আচ্ছা, এখানে আপনার নীতি নির্ধারণী মহল এবং বিভিন্ন রেগুলেটরি বডি, লিস্টেড কোম্পানি এবং আপনার এই আপনার এরা যে বাজারটার এমন ইমেজ এবং কনফিডেন্স ক্রাইসিসে নিয়ে গেছে, এই বাজারে দেখেন আপনার ম্যাক্রো ইকোনমিক যে পজিটিভ ইন্ডিকেটর এগুলো কোরিলেশন হিসেবে কাজ করে না, আপনার বাজারের ফান্ডামেন্টাল গুলো কাজ করে, এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালও কাজ করে না। কিন্তু এখানে আমরা দেখি সমানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দোষারোপ করা হয়, এরা বাজার বোঝে না, এরা কোম্পানির ফান্ডামেন্টাল বোঝে না। তো যে বাজার আপনার ইকোনমিক ইন্ডিকেটর গুলো কোরিলেশন হিসেবে কাজ করে না, আপনার কোম্পানির ফান্ডামেন্টাল কাজ করে না, এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনার ফান্ডামেন্টাল বুঝে কি করবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখছেন আপনি যতগুলো ফোন করছে আপনার কথারই উত্তর, কারণ হচ্ছে যে আমি তো নির্মোহ বলছি আর আমার তো কোনো স্বার্থ জড়িত না। তাহলে উপায়টা কি এখন? মানে আপনি তো সমস্ত প্রবলেমগুলো তুলে ধরছেন। সমস্যার আপনাকে পরিষ্কারভাবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত অর্ধেক, আর অর্ধেক সিদ্ধান্ত হচ্ছে সক্ষমতার। সেটা আপনাকে বলতে হবে যে আমরা কি এখানে বাজার তৈরি করব কিনা, এবং প্রতিযোগিতামূলক বাজার, এবং যারা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী সবসময় চেষ্টা করবে বিভিন্ন ফাঁক ফকরের মাধ্যমে সুবিধাগুলো নেয়ার। তার মানে হচ্ছে একদিকে কঠোর রেগুলেটরি ফর্ম, অন্যদিকে হচ্ছে বাজার প্রতিযোগিতা। বাজার হলে হবে না, প্রতিযোগিতা হতে হবে। প্রতিযোগিতা মানে দাম নির্ধারণের ক্ষেত্র থেকে, তারপরে হচ্ছে যে যাতে এক কোম্পানি না হয়ে যায়, ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তি করতে হবে, এবং আপনার হচ্ছে যে এই তথ্য জনগণের দোরগোড়ায় দিতে হবে। যদি কারণ হচ্ছে কেন আপনি তো মালিকানা তৈরি করতে চান, তাই না? ঋণের সংস্কৃতি থেকে মালিকানার সংস্কৃতি তৈরি করতে চান। তার মানে হচ্ছে যে ইকুইটি ওনার কাগজ পাবে, মানে কোম্পানির, তাহলে কোম্পানির মালিক হবে। এবং কোম্পানি যদি আপনার বড় রকমের স্ট্রাকচারাল প্রবলেম, এবং আমরা সবাই জানি, এটা তো বলার কিছু নেই, সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা বৈপরীত্য চলছে। কারণ হচ্ছে যে কোম্পানিগুলো তাদের মূলধন সংগ্রহ করবে হচ্ছে পুঁজিবাজার থেকে, আর হচ্ছে যে তাদেরকে যেটাকে বলেন আপনারা, যেটা হচ্ছে যে রিকারেন্ট এক্সপেন্ডিচার, সেইটা ব্যাংক থেকে নিতে পারে। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে 6,000 কোটি টাকা নেয় হচ্ছে এখান থেকে, আর 60,000 কোটি টাকা নেয় ব্যাংক থেকে। তার মানে হচ্ছে যে একটা বৈপরীত্যের সংস্কৃতির মধ্যে আমরা আছি। তো সেইটা যদি পরিবর্তন না হয়, কারণ আপনি তো খুব খুশি, কারণ আপনার উন্নয়নের বন্যা দেখছেন। কীরকম বন্যা? সে বন্যাটা হচ্ছে কি যে আপনার এটা আসলে বন্যাই, কিন্তু আপনার হচ্ছে যে বাংলাদেশে 2001-2 সালে তৈরি পোশাক মোট রপ্তানির আপনার 50% কাছাকাছি ছিল, এখন হচ্ছে সেটা 72%। তার মানে ক্রমাগতভাবে আপনি এক পণ্য ইনক্রিজ করছে না, এক পণ্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এক পণ্যের উপর নির্ভরশীল আছে। এবং দ্বিতীয়, আপনি কি বলছেন, 20 লাখ লোক শ্রমবাজারে আসছে, সরকারি হিসাব অনুযায়ী মাত্র 3 লাখের লোকের কর্মসংস্থান হচ্ছে। তার মধ্যে আবার কি হচ্ছে যে যুবক বেকারত্ব বাড়ছে, আবার তার মধ্যে কি শিক্ষিত বেকারত্ব। আপনার কাছে আবার আসতেছে, 1 মিনিট একটা ওর সঙ্গে কথা বলতে যাচ্ছে। প্রিয় দর্শক, নামটি বলে প্রশ্ন করুন। আমি শান্তা বলছি বরিশাল থেকে। আমার প্রশ্ন হলো যে এই যে ব্যাংক ঢুকতে দিতেছে না, কারণ মার্কেট আবার বাবল হয়ে যাবে, বা মার্কেট আবার বেড়ে গেলে আবার নতুন করে মানুষ প্রতারিত হবে, সেজন্য তাহলে মার্কেটটা এভাবে বসিয়ে না রেখে মার্কেট একেবারে উঠিয়ে দেন, যে পর্যন্ত যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সে পর্যন্তই থাক, একেবারে ধ্বংস করে মার্কেট। ধন্যবাদ, প্রশ্নটা বুঝতে পারছি। আসলে তো এই কথাটা ঠিক আমরা বলি না, উনি কথাটা বলেছেন যে মার্কেট থেকে টাকা উইথড্র হয়েছে, লুট হয়েছে, এই হয়েছে, আবার লুট হবে না, আবার যে ইয়ে হবে না, সেই নিশ্চয়তাটা চাচ্ছেন উনি। অমিতা কি বলবেন এটার ব্যাপারে, ওনার প্রশ্নের ব্যাপারে? আচ্ছা, মানে মার্কেটের বন্ধ করে দেওয়ার ব্যাপারে না, এই বন্ধ তো আসলে করা যায় না, আমাদের কান্ট্রিতে তো স্টক মার্কেট থাকবে। এটা আসলে
হয়েছে কি মানে স্যার যে মানে প্রবলেমগুলো বলছে, কিন্তু ওনারা যেটা বলছেন যে মানে এটা মানে ঠিক আছে, আমাদের মার্কেট হয়তো একটা স্টেবল জায়গাতে এখন স্টেবল জায়গাতে নাই, আছে অনেক রকমের প্রবলেম আছে, কিন্তু আমরা কিন্তু একটা একটা করে প্রবলেম ধরে সলিউশন করে মানে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমরা জানি আমাদের অনেক সমস্যা আছে, আমাদের একদম রুট লেভেল থেকে অনেক সমস্যা আছে। স্যার তো একদম ইকোনমির প্রবলেম নিয়ে আসলে রেজ করেছে, স্বাভাবিক, সবই আমাদের ইন্টার রিলেটেড, আমরা হ্যাঁ। তো এখন আমাদের প্রবলেম, আমাদের ব্যাংকের প্রবলেম মানে মানে একদম ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের প্রবলেম। তো এখন যেটা হচ্ছে কি আমাদের মানে সলিউশনগুলো তো সামনে এনে নিয়ে আসতে হবে, সলিউশনগুলো করতে হবে, এবং আস্তে আস্তে আমাদের পার্টিসিপেশন বাড়ছে এবং এটা আচ্ছা এই যে উনি যে কতগুলি কথা বলছেন সেটা হচ্ছে যে সিকিউরিটিজ ল নিয়ে কথা বলছেন, কিছু মানে এই আমাদের স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের পরে মানুষ আস্থা ফিরে আসার কথা ছিল, সেখানে কি সেটা হলো না, কেন হলো না, এই সব কথা বলছেন। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ তো অনেকগুলো ল রিফর্ম করেছে, অনেকগুলো ল নতুন করে করছে। যেমন প্রাইসিং এর ব্যাপারে উনি যেটা বলছেন সেই ব্যাপারে সিকিউরিটি এক্সচেঞ্জ কিছু আইন পরিবর্তন করেছে। হ্যাঁ, এটা সত্য কথা, ইউ আর ভেরি রাইট যে একটা প্রিমিয়ামের শেয়ার আসছে 25 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে, পরে 1 মাসের মধ্যে এটা আবার এক পারে চলে গেছে, প্রিমিয়ামের টাকা গেল কই। আমি আপনার সঙ্গে এই দিক দিয়ে দ্বিমত করছি না, কিন্তু আপনাকে দ্বিমত করছি একটা জায়গায়। আপনার কি দাঁত এবং নখ না থাকলে কি সেটা দিয়ে আপনি চিবাইতে পারেন? হ্যাঁ, পারি না, ইউ আর রাইট, বাট ইউ গিভ আস সলিউশন। না না, আমি তো খুবই সোজা বলছি, আপনারা সিদ্ধান্ত নেন যে সবাই মিলে এটা একটা প্রতিযোগিতামূলক বাজার করতে হবে। বাজার যেহেতু, তার মানে অনেক বায়ার থাকতে হবে, ক্রেতা থাকতে হবে, অনেক বিক্রেতা থাকতে হবে, বাজার যদি হয়। কিন্তু আপনার কয়েকজন বিক্রেতা মূলত মানে টাকার অংশে আনুপাতিক হারে, এবং হচ্ছে যে কয়েকটা কোম্পানি বিক্রি হবে, তাহলে হচ্ছে যে আপনার তলানিতে পড়ে যাবে। তার মানে বাজার হইতে গেলে অনেক ক্রেতা থাকতে হবে, অনেক বিক্রেতা থাকতে হবে, এবং সেই ক্রেতা এবং বিক্রেতা চলার জন্য তার হচ্ছে তারল্য থাকতে হবে, তাই না? পানি, খুবই সুন্দর কথা, কিন্তু কথাগুলো খুব সুন্দর। পানির সমস্ত জিনিসপত্র, যে এটা একটা স্টক হবে, একটা ফ্লো হবে, আবার সেটা স্টক হবে, এই যে আপনার বুক বাড়বে, তারপর বিল্ড করবে, খুবই সুন্দর সুন্দর কথা। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনি তো আপনার নিয়তে মুশকিল আছে, নিয়ত তো করছেন না যে এটা বাজার হইতে হবে, যে অনেক ক্রেতা অনেক বিক্রেতা। তার মানে হচ্ছে কি, এই যে বললেন মানে ভুল ভ্রান্তি আমাদের সমস্ত কিছুর পরে তো মানুষ একটা জায়গায় দাঁড়াচ্ছে, আমাদেরও হাঁটি হাঁটি পা করে স্টক এক্সচেঞ্জ। আপনার কথাটা খুবই ঠিক, মানে কি আপনার জিনিসটা হচ্ছে কি আমাদের অমিত যে সম্ভাবনা, কিন্তু তার সাথে কিছু মুষ্টিমেয় লোকের যে আপনার লোভ বা হচ্ছে মুষ্টিমেয় লোকের জোর জবরদস্তি করার মাধ্যমে যে পুঁজি বা ধনপতি হওয়ার যে এইটাই তো মূল মুশকিলটা। একটা হচ্ছে যে আমাদের মানুষের দেখেন কিরকম, আপনি চিন্তা করেন, আপনি এইখানেই আমার কষ্টটা, সেটা হচ্ছে কি বাংলাদেশে এখন যখন এই প্রাকৃতিক দুর্যোগ হয়, আপনার মনে আছে, আমার মনে নাই, তখন হচ্ছে লাখ লাখ লোক মারা যেত, হাজার হাজার লোক মারা যেত, এখন তো তা মারা যায় না। তার মানে যেখানে মানুষ কাজ করে এবং যেখানে ক্ষমতা এখনো ওইভাবে ঢুকতে পারেনি এবং মুষ্টিমেয় লোক এটা করতে পারেনি, সেখানে কিন্তু কমে যাচ্ছে, এখন কিন্তু অত মানুষ মারা যায় না, দুর্ভিক্ষ দেখা দেয় না। হ্যাঁ, তাই না? তাহলে এখানে হবে না কেন? একই মানুষ, যার এত অভিযোজন ক্ষমতা, যার এত রেজিলিয়েন্স পাওয়ার, তাই না? আমাদের তো, আমরা একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ যারা রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন করছি, এই রকম ক্ষমতাশালী দেশ যার হচ্ছে এই রকম সম্ভাবনা, সেখানে আমরা বারবার জনগণকে প্রতারিত করছি। এই যে কথাটা বলতেছেন আপনি, এই একটা কথা বলতেছেন, আপনার কাছে আসবো, এই একটা কথা বলতেছেন যে আপনারা অ্যাসিওর করেন যে আবার মানুষ প্রতারিত হবে না, এই অ্যাসুরেন্সটা কে দিবে? এই অ্যাসুরেন্সটা তখনই পাবে, এটা শোনেন, সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, আমি যেমন পারি না, কিন্তু আমাকে যদি বলেন তাহলে তো হবে না। ভাত আপনি পারতে পারেন বা আরেকজন পারতে পারে, ভাত একটা দেখলেই বুঝতে পারেন যে ভাতটা হচ্ছে কিনা, রাইট? এখন আমারে দিয়ে যদি ভাত টেস্ট করান তাহলে তো হবে না, আবার চা টেস্ট করতে গেলে আরো চমৎকার লোক লাগবে, টেস্টার লাগবে। ঠিক এই রকম
আপনি যাদেরকে দিচ্ছেন এবং আপনি যা বলছেন, কারণ আপনি তো প্রতি মুহূর্তে আলোচনা করছেন কি যে আপনি আইন করছেন, পরে এসে সে ফল দেখছে না। তো বৃক্ষের যদি ফল এবং আইনের মধ্যে আমরা রেজাল্ট না থাকে, আপনার হচ্ছে যে আমরা বলি হচ্ছে যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন থাকতে হবে, তাই না? তাই না? আপনি একটা অ্যাকশন নিলেন, অর্থাৎ কাজ করলেন, তাহলে সেটা কাজ হইতে হবে, তাই না? সেটা ফিজিক্সের সংজ্ঞায় হোক আর অর্থনীতির সংজ্ঞায়, সেটাই মুশকিল। কি কোন ফাইন্যান্সের মানুষ বলেন এখন উনি যে বললো, তখন আপনার বক্তব্য কি? স্যার যেটা বলতেছেন যে প্রতারিত হওয়ার কথা আসতেছে, এখন প্রতারিত হওয়া আসলে আপনি মানে প্রতারিত হওয়ার ব্যাপারটা আমি ভাবে অত স্ট্রং ওয়ার্ড আমি ইউজ করতে রাজি না, মানে প্রতারিত বলবো না। দেখেন ক্যাপিটাল মার্কেটের প্রফিট অ্যান্ড লস হবে, হ্যাঁ, এখন প্রফিট অ্যান্ড লস আমাদের মানতে হবে প্রথম কথা। তারপর কথা হচ্ছে যে এই পার্টিসিপেশনের কথা আসতেছে, যে বায়ার এবং সেলার এবং নাম্বার অফ পিপল থাকতে হবে। এখন আমি একটা কথা বলি, বায়ার আমরা যখন দেখি অন্যান্য দেশে কিন্তু একদম ইন্ডিভিজুয়াল লেভেলে বায়ার কি থাকে, আবার মানে সেলার তো আছে, আমাদের কোম্পানিগুলো লিস্টেড হচ্ছে, অনবরত হচ্ছে, ওইটা আমরা হয়তো বা থ্রু আউট দ্য টাইম আমরা পেয়ে যাব, ভালো খারাপ আসবে, এটা থাকবে, ওটা নিয়ে এত করার চিন্তা করার দরকার নেই। বাট যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, যারা ইনভেস্ট করছেন, হ্যাঁ, তারা প্রথমে মানে তারা যে শুধুমাত্র তারাই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাপারটা কিন্তু এরকম না, তারাও কিন্তু হয়েছে। তার মানে এই না যে মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা আপনাদের মানে পত্রিকার ভাষায় ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে তো পুঁজিবাজার মানে স্ট্যান্ড করবে না। স্ট্যান্ড করে তো পুঁজিবাজারের ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকতে হবে, ফরেন বায়ার থাকতে হবে, ক্যাপিটালের যাদের হিউজ লার্জ ক্যাপিটাল নিয়ে যারা আসবে তারা থাকতে হবে। উনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে একটা গেম হয়ে যায়, কটারির মধ্যে চলে যায়, এইটার জন্য তো রেগুলেটর আছে। মানে আপনার সমস্যাটা কি সবাই আমরা জানি, যে আপনার প্রতিযোগিতার মাধ্যমে এমন পর্যায়ে যেতে হবে যাতে কারোর ইন্ডিভিজুয়াল বা গোষ্ঠীবদ্ধ কোনো কার্যকারণের ফলে বাজারের উপরে প্রতিক্রিয়া না হয় বা বাজার কবজায় না পড়ে যায়, তাই না? তো বিষয়টা তো তাই। এবং সেখানে আপনার আর সব রকমের প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকতে হবে, তার নাহলে প্রতিযোগিতা হবে না। যেমন প্রতিষ্ঠান থাকতে হবে, তারপরে হচ্ছে যে কোম্পানিও বিভিন্ন রকমের ছোট থেকে বড় থাকতে হবে, দেশি থেকে বিদেশি থাকতে হবে। তারপরে আরও যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার যে কোনো মাথার মধ্যে কাজ করবে যে কোনো লোকই পার পেয়ে যাবে না। এখনো পারে না, পার পেয়ে যাবে, অবশ্যই পারে। এখন পর্যন্ত একটার বিচার হয়নি। না, আপনার কিসের উপর বিচার হবে? বিচারটা কিসের উপর হবে? আপনার আমার বিরুদ্ধে চার্জ টানেন আগে, তাহলে চার্জটা টানতে পারতেছেন না। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে আপনার বিষয়টা হচ্ছে যে কথায় পত্রিকায় প্রতিদিন এখন যে সমস্ত আলোচনা হচ্ছে না, সেই রকম বিষয়, যে হচ্ছে যে আপনি এমনভাবে কাজগুলো করছেন যে কাজগুলোর বলে মাথার মধ্যে বুঝতে পারছেন যে এখানে একটা বিচারহীনতার সংস্কৃতি আছে, কিন্তু দক্ষতা নাই সেগুলোকে পয়েন্ট আউট করার। তার মানে হচ্ছে কি সমস্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার আস্থা যে তৈরি হবে, ওই যে বলছেন ওনারা, কেন বলছেন? কারণ উনিও বুঝতে পারছেন যে এখানে একটা যোগ সাজস তৈরি হয়, এবং আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি যে প্রথম দিন আইন করলেন যে এইভাবে দাম নির্ধারিত হবে, পরের দিন দেখলেন যে প্রিমিয়াম নেগেটিভ হয়ে গেল। তাহলে ঘটনাটা কি? কেউ তো করছে। তো এখন মুশকিল হচ্ছে যে আপনি যদি ধরার লোক সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো, একটা কথা বলার, আমি একটু ফিনিশিং নিব। একটা কথা আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপনার প্রতিযোগিতামূলক বাজার হতে হবে, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিযোগিতামূলক বাজার হতে গেলে আপনার যে বিষয়গুলো শর্তাবলী প্রযোজ্য সেগুলো বিদ্যমান নয়। কিন্তু বাংলাদেশের মানুষকে আপনার ঋণ নির্ভর সংস্কৃতি, অর্থাৎ হচ্ছে কি আপনি দেখেন শেয়ার বাজারে আসতেছে না, কিন্তু ক্রেডিট কার্ডের মার্কেট কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনাকে মালিকানার সংস্কৃতিতে নামতে হবে। এবং 3 নম্বর যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মূলধন তৈরি করতে হলে কোম্পানির নিয়ত ঠিক রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার শেষ সময়ের মানে শেষ সময়ের উপদেশ দেওয়ার তো আর নাই, যেটা হচ্ছে যে আমি যেটা মানে প্রেজেন্ট মার্কেট সিনারিও, স্যার তো ইকোনমি নিয়ে আসলে বেসিক্যালি করতেছেন।
প্রেজেন্ট মার্কেট সিনারিওতে আমি যা বুঝতে পারছি যে কেউ প্রতারিত হবে এরকম সিনারিও আমি দেখতে পাচ্ছি না, কারণ মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। আর যদি ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি ইনভেস্টমেন্টে আপনি যদি রিস্ক ফিল করেন, দেন আপনি বেটার কারো কাছ থেকে সাজেশন নেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আর সময় দিতে পারছি না, আমরা আলোচনা করতেছিলাম এবং একজন অধ্যাপক সাহেব যে জিনিসটা বললেন যে এখানে ওনার অনেকগুলো কথা বলেছেন, উনি এই বাজারের বিশ্লেষণ করেছেন, বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরতে চেষ্টা করেছেন, কোথায় কোথায় আমাদের খোদ আছে, কী কারণে বাজার মুভ করতেছে না, এগুলি বলেছেন, আপনারা শুনেছেন। আমরা আশা করছি যে রেগুলেটররাও শুনতে পাইছেন এবং বাজার যারা নির্ধারণ করবে, বাজার যারা ঠিক করার কথা তারা নিশ্চয়ই শুনেছেন এবং এটা শুনতে পাবেন। তো আমরা আশা করছি ভবিষ্যৎ আমাদের জন্য এরকমভাবে আলোচনায় যদি আসে এবং পুঁজিবাজারের জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।